পুরুলিয়ায় পৌঁছতেই দেখলাম আকাশ লাল হয়ে সূর্য অস্ত যাচ্ছে এবং সন্ধ্যার সূচনা হচ্ছে। চারিদিকে লাল মাটির পথ আর দূরে পাহাড়ের আবছা ছায়া। সদানন্দ নিজের গরুর গাড়ি নিয়ে আমার জন্য অপেক্ষা করছিল একটা শিরিষ গাছের নিচে। আমাকে দেখেই সে ডাক দিল, ঠাকুর মশাই, এই যে এদিকে আসুন ঠাকুর মশাই, এদিকে আসুন। আমরা ক্রোশ চারেক পথ অতিক্রম করে কান্তাদি গ্রামে চলতে শুরু করলাম। গরুর গাড়িতে যেতে যেতে চারপাশের দৃশ্যপট বড় সুন্দর লাগছিল। চোখের নিমেষে সব পাল্টে যাচ্ছিল। ঠাকুরমশাই, আপনি রাখুন তো আপনার ওই সেকেলে থেলো হুকোটা। সিগারেট খেয়েই যখন চলে তখন খামোখা ওই থেলো হুকোটা কেন বারবার সাজেন? দেখছো না বিভূতি, এখন ঠাকুর মশাই কিছুই উত্তর দেবেন না। একাগ্র চিত্তে উনি যেন সাধনা করছেন। বেশ বললে তো কিশোরী। হ্যাঁ, সাধনাই বটে। কোনো কাজের পিছনে একাগ্র মনে লেগে থাকার নামই হলো সাধনা। সে হোক না তামাক সাজারি কাজ। আর বিভূতি, আজ দেখছো না কেমন ঠান্ডা পরিবেশ, তার সঙ্গে এলোমেলো বাতাস বইছে বৃষ্টির তালে তালে। তাই বলছি, এই আবহাওয়ায় থেলো হুকোটা না টানলেই নয়। আচ্ছা ঠাকুর মশাই, এবার একটা গল্প শোনান তো। আর একটা কথা বলছি, ভূতের নৃত্য বলে কিছু হয় ঠাকুর মশাই? কিশোরী, সত্যিই হয়। নাচের প্রসঙ্গ যখন উঠলই, তোমাদের আজ একটা গল্প শোনাই। পুরুলিয়ায় ছৌ নাচ দেখার আমার দীর্ঘদিনের ইচ্ছে ছিল। তখন আমি 40-এর দোরগোড়ায়। ঠিক সেই সময় আমার শিষ্য সদানন্দের কাছ থেকে ডাক এলো। সে থাকতো পুরুলিয়ার কান্তাদিতে। আমায় একটা চিঠি পাঠালো। তাতে লেখা ছিল, শ্রদ্ধেয় ঠাকুর মশাই, আপনার যাবতীয় দায় দায়িত্ব এবং তত্ত্বাবধানের গুরুভার আমি নিজের হাতে যথাসাধ্য পালন করব। আপনার কিছুমাত্র কষ্ট হবে না, এই আমার অটল বিশ্বাস। সম্প্রতি একটা দুধের গাই কিনেছি, তার নামকরণ আপনার হাত দিয়েই করাতে চাই। তাছাড়া আমাদের গ্রামে শীঘ্রই বিখ্যাত ছৌ নাচের দল আসছে, আর সেই উপলক্ষে গ্রামে তোড়জোড় তুঙ্গে। আপনি যদি আসেন আমাদের গ্রামে, বহুদিন ধরে আপনার নিকট এই অনুরোধ চালিয়ে আসছি। আপনি একবার আমাদের গৃহে এসে আমাদের পদধূলি দিয়ে তাকে ধন্য করুন। আপনার পদসেবা করতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করব। তবে এই নাচের আনন্দ উপভোগ করতে পারবেন এই বিশ্বাস আমার আছে। আপনি কবে আসবেন দয়া করে দিনক্ষণ জানালে আমি গরুর গাড়ির বন্দোবস্ত করে রাখতে পারব। এটি আপনার স্নেহভাজন সদানন্দ মারুজ্জে। চিঠি পাওয়ার দিন 5 পেরোতেই আমি ঝোলা কাঁধে রওনা দিলাম পুরুলিয়ার উদ্দেশ্যে। পুরুলিয়ায় পৌঁছতেই দেখলাম আকাশ লাল হয়ে সূর্য অস্ত যাচ্ছে এবং সন্ধ্যার সূচনা হচ্ছে। চারিদিকে লাল মাটির পথ আর দূরে পাহাড়ের আবছা ছায়া। সদানন্দ নিজের গরুর গাড়ি নিয়ে আমার জন্য অপেক্ষা করছিল একটা শিরিষ গাছের নিচে। আমাকে দেখেই সে ডাক দিল, ঠাকুর মশাই, এই যে এদিকে আসুন ঠাকুর মশাই, এদিকে আসুন। আমরা ক্রোশ চারেক পথ অতিক্রম করে কান্তাদি গ্রামে চলতে শুরু করলাম। গরুর গাড়িতে যেতে যেতে চারপাশের দৃশ্যপট বড় সুন্দর লাগছিল। চোখের নিমেষে সব পাল্টে যাচ্ছিল। ঠাকুর মশাই, ওই দেখুন পলাশ গাছগুলোয় কি সুন্দর লাল ফুল ফুটেছে। এবার আমরা আমাদের গ্রামে ঢুকে পড়লাম। চৈত্র মাসের রুক্ষতা থাকা সত্ত্বেও দেখছেন তো গ্রামের প্রকৃতি এখনো কতটা সজীব। ঠিক বলেছ সদানন্দ, গ্রামের মাটিতে বৈরাগ্য আছে। ছোটবেলা থেকে গ্রাম বাংলার মাটির সাথে আমার নারীর টান। তাই গ্রামে এলে আমার খুব ভালো লাগে। শহরের ঘিঞ্জি পরিবেশ নেই, হৈহট্টগোল নেই। তার বলতে ঠাকুর মশাই,
চৈত্র মাস মানেই আমাদের এখানে উৎসবের মরশুম। শিবের গাজন, চলক আর ওই ছৌ নাচ, এই নিয়েই সারা পুরুলিয়া মেতে থাকে। আর একটু এগোলেই দেখবেন গ্রামের মাঠটা কিভাবে সেজে উঠেছে। আরে, কোত্থেকে যেন ধামসা মাদল বাজার আওয়াজ আসছে না? বহু দূর থেকেও আমার কানে স্পষ্ট শোনাচ্ছে। আগে হ্যাঁ ঠাকুর মশাই, আপনি ঠিকই শুনেছেন। আমাদের গ্রামের এখানে প্রতি বছর দূর দূরান্ত থেকে নামি দামি ছৌ নাচের দল আসে। বাঘামুন্ডি, চারিদা, সব জায়গা থেকে বড় বড় ওস্তাদেরা আসেন। আর ওই দেখছেন না, বড় ত্রিশূল টাঙানো, ওর নিচেই হবে সারা রাত ভোর নাচ। দামসা মাদলের তালে গ্রামের পরিবেশ মুখরিত হয়ে উঠবে ঠাকুর মশাই। আর সব দল তালে তালে নেচে উঠবে। ঢোলকের ওপরে কাঠি পড়তে দর্শক মণ্ডলী নেচে উঠবে একেবারে। চমৎকার! এমন দৃশ্য এর আগে দেখিনি। তোমাকে ধন্যবাদ আমাকে মোক্ষম সময় আমন্ত্রণ জানানোর জন্য। ক্রমেই আমরা গিয়ে পৌঁছলাম তার বাড়িতে। সদানন্দের বউ আমাকে হাত পা ধোয়ার জল এবং একটি শুকনো গামছা দিল। তারপর দাওয়ায় খেজুর পাতার চাটাইয়ের উপর বসতেই সদানন্দের বউ আমাকে কাঁসার বাটিতে লাল রঙের দেশি মুড়ি আর চায়ের পেয়ালা দিয়ে গেল। চার জলযোগের পর্ব মিটতেই পৌঁছে গেল এক ছিলিম তামাক। তামাক ধরিয়ে এক মুখ ধোঁয়া ছেড়ে বসে আছি সামনের দিকে চেয়ে। সদানন্দ আমাকে বলল, ঠাকুর মশাই, ব্রাহ্মণের প্রসাদ যেন একটু পাই, দেখবেন একটু। আর একটা কথা বলার আছে ঠাকুর মশাই। গত রাতে আমাদের ওই ছৌ নাচের উৎসবে একটা অদ্ভুত ব্যাপার ঘটেছে, বুঝলেন, যা আগে কোনোদিনও দেখিনি। অদ্ভুত? কি ব্যাপার বলো তো? খোলসা করে না বললে বুঝবো কি করে? প্রতি বছরই আমাদের এখানে একটা বিশেষ দল আসে। গত বছরও এসেছিল। ওদের পালা অনুযায়ী নাচ শুরু হয় ঠিকই, কিন্তু বিপত্তি বেঁধে যায় ওদের অসুর চরিত্রটাকে নিয়ে। ওই দলে যে অসুর সাজে তার নাচ দেখলে আমরা পর্যন্ত ভয়ে কেঁপে উঠি। কিন্তু একটা একটা গন্ডগোল আছে ঠাকুর মশাই। গন্ডগোল? কিসের গন্ডগোল? গ্রামে একটা অদ্ভুত রেওয়াজ আছে ঠাকুর মশাই। যে লোকটা অসুরের ভূমিকায় নাচে, উৎসব শেষ হওয়ার পরে সে নাকি 1 বছরের মধ্যেই অস্বাভাবিকভাবে মারা যায়। ওটাকে কেউ প্রকাশ্যে বলতে চায় না, তবে লোকমুখে সবাই জানে ঘটনাটা। আর আশ্চর্য ব্যাপার হলো, তার মৃত্যুর পরের বছর আবার ঠিক একজন নতুন লোক এসে সেই ভূমিকাটা নেয়। গ্রামের কেউই জানে না সে কে, কোথা থেকে এসেছে, কিংবা কিভাবে তারই হাতে আবার অসুরের সাজ দেওয়া হলো। বলো কি? কেউ খোঁজ করেনি? গ্রামের মাতব্বররা কিছু জানে সব? খোঁজ কেউ নেয়নি অবশ্য। ওদের সঙ্গে শুধু বছরের একটা সময় আমাদের দেখা হয়। দলটা আসে প্রতি বছর নিয়ম মাফিক এবং নাচ শেষ হলে বকেয়া টাকা নিয়ে চলে যায়। গ্রামের লোক অবশ্য জানে অসুরের ভূমিকায় অভিনয়রত লোকটার মৃত্যুর কথাটা, কিন্তু ওই নিয়ে দলের প্রধান কার্যকর্তাকে কেউ কিছু জিজ্ঞেস করার সাহস দেখায় না। আর নিজেদের মধ্যেও ভয়ে কোনো উচ্চবাচ্চা করে না কেউ কিছু। এই নাচেই আশেপাশের 10-10টা গ্রামের মানুষ এখানে এসে ভিড় জমায় কিনা। কথাটা শুনে আমার মনে খানিকটা সন্দেহের উদ্রেক হলো, তবে তখন আর কিছু বললাম না। দেখতে দেখতে সেই প্রতীক্ষিত দিনটিও এসে গেল। সেদিন সন্ধ্যার কিছু পরে আমি আর সদানন্দ অশ্বত্থতলার মাঠের দিকে গিয়ে পৌঁছলাম। মাঠটা বেশ বড়। একদিকে ছৌ নাচ দেখার জন্য মানুষের ভিড় জমেছে, আর অন্যদিকে বসেছে বড় সড় মেলা। দুই জায়গাতেই মানুষের ঢল উপচে পড়ছে। আমার জন্য সদানন্দ এগিয়ে গিয়ে একটি জায়গা করে দিয়েছিল। আমি গিয়ে আমার নির্ধারিত আসনে বসলাম। ধীরে ধীরে রাত নামতে লাগলো, আর 4-5টা হ্যারিকেন আর হ্যাজাকের বাতির আলোয় যেন এক অদ্ভুত মায়াবী রূপ ধারণ করলো। গ্রামের মানুষ উৎসাহ আর উদ্দীপনা নিয়ে সামনে পর্দায় ঢাকা বাঁধা মঞ্চের দিকে তাকিয়ে অপেক্ষায় প্রহর গুনছিল।
হঠাৎ মাদল আর শিঙার তীব্র ধ্বনি চারিদিকে বেজে উঠল। সেই শব্দ যেন আকাশ বাতাস কাঁপিয়ে তুলল। মুহূর্তের মধ্যেই পর্দা উঠে গেল, আর দেখা গেল পালার নাম অসুর সংহার। ওই দেখুন ঠাকুর মশাই, আসর শুরু হলো। আর ওই যে কার্তিক, গণেশ আর দেবতারা একে একে রণকৌশল দেখাচ্ছেন। হ্যাঁ, দেখছি, কিন্তু আসরের মাঝখানটা কেন হঠাৎ ফাঁকা হয়ে গেল? ধামসার আওয়াজটাও যেন কেমন বদলে যাচ্ছে। ঠিক তখনই রণ পায়ে আসরে প্রবেশ করলো সেই ভয়ঙ্কর অসুর। তার পরনে কালো কুচকুচে পোশাক, মাথায় বিশাল দানবীয় মুকুট। কিন্তু তার চলাফেরা দেখে উপস্থিত জনতা স্তব্ধ হয়ে গেল। তার দেহভঙ্গি কোনো সাধারণ মানুষের মতো নয়। এক একটা লাফে সে যেন কয়েক হাত শূন্যে উঠে যাচ্ছে। শরীরের পেশিগুলো অস্বাভাবিকভাবে কাঁপছে, যেন কোনো আদিম বন্য শক্তি তার ভিতর ছটফট করছে। ওই দেখুন ঠাকুর মশাই, ওর পায়ের দিকে চেয়ে দেখুন ভালো করে। ও যখন নাচছে তখন ধুলো উঠছে, কিন্তু ওর ছায়াটা আপনি দেখতে পাচ্ছেন? মশালের আলোয় তো সবার ছায়া পড়ার কথা, তাই না? তুমি ঠিকই দেখেছ সদানন্দ, শুধু ছায়া নেই তাই নয়, ভালো করে লক্ষ্য করো। মশালের আলো যখন ওর উপর পড়ছে তখন ওর একটি নয়, বরং দুটি আবছা ছায়া মাটির উপর আন্দোলিত হচ্ছে। একটি ওর শরীরের, আর অন্যটি যেন ওর ভিতরকার কোনো আদিম সত্তার। আর পা দুটোর দিকে তাকাও, ও লাফাচ্ছে ঠিকই, কিন্তু মাটি ছোঁয়ার সময় কোনো শব্দ হচ্ছে না, অথচ ধুলো উঠছে ঝড়ের মতো। ঠাকুর মশাই, ওই দেখুন ওর মুখোশের চোখের কোটর থেকে কি ওটা আগুনের ফুলকি বেরোচ্ছে। ওটা তো কাচের তৈরি চোখ হতে পারে না ঠাকুর মশাই, বরং চোখের জায়গায় লাল আলোটা যেন আরো জীবন্ত হয়ে চলছে। ঠিক সেই সময়ই ধামসা আর মাদলের ছন্দ হঠাৎ বদলে গেল। এক উৎকট কান ফাটা শব্দে চারপাশ কেঁপে উঠল। সেই অসুর হঠাৎ উদ্দাম নাচ থামিয়ে দিল। মাঠের মাঝখানে পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে সে সোজা তাকিয়ে রইল আমার দিকে। তারপর ধীর পায়ে, অনেকটা শিকারী বাঘের মতো ওত পেতে সে এগিয়ে আসতে লাগলো আমার আসনের দিকে। অন্যদিকে যারা ধামসা মাদল বাজাচ্ছিল তাদের মধ্যে একজন চিৎকার করে উঠল, বলল, ওরে বাপরে, এই যে সেই নাচ, ওই নাচ আমি চিনি। এ মানুষের নাচ নয়, এ শ্মশানের নাচ। এই বিশু, তুই পাগল হয়ে গেলি নাকি? কি বলছিস আবল তাবল? না গো বাবু, এ অসুর নয়, এ সাক্ষাৎ যম। গত বছরও এই নাচ দেখেছিলাম। ওরে পালা, সবাই পালা! অসুর হঠাৎ বিকট অট্টহাসিতে ফেটে পড়ল। সেই স্বর যেন মানুষের গলা থেকে বেরোচ্ছে না, যেন পাতালের গভীরে কোনো স্থান থেকে উঠে আসা বজ্রধ্বনি। সে অট্টহাসি বজায় রেখেই বলল, আজ আর অসুর সংহার নয়, আজ আমার নরসংহারের পালা। কথাটা শেষ হওয়ার আগেই মাঠের হেজাক বাতিগুলো দপ করে নিভে গেল। মাঠের সাধারণ মানুষ প্রাণ ভয়ে যে যেদিকে পারল ছুটতে শুরু করলো। মেলার বাঁশি আর আনন্দ নিমেষেই আর্তনাদে পরিণত হলো। কিন্তু এত বিশৃঙ্খলার মাঝেও আমি নিজের স্থান থেকে এক চুল নড়লাম না। আমি স্থির হয়ে বসে রইলাম। সদানন্দ থরথর করে কাঁপতে কাঁপতে বলল, ঠাকুর মশাই পালাচ্ছেন না কেন? ও তো আপনার দিকেই আসছে। ওর হাতে ওই ভয়ঙ্কর অস্ত্রটা দেখতে পাচ্ছেন না আপনি? ওটা দিয়ে ও আপনাকে আঘাত এনে রক্ত ঝরাতে পারে ঠাকুর মশাই। চলুন ঠাকুর মশাই, চলুন। পালালে নিস্তারে নেই সদানন্দ, এ কোনো সাধারণ মানুষের কাজ নয়। এই নাচের মুদ্রা, এই ছায়া,
এসবের পিছনে কোনো অতি প্রাচীন এবং নিষিদ্ধ তন্ত্র সাধনার যোগ আছে। কেউ একজন মুখোশের আড়ালে প্রেতাত্মাকে আহ্বান করে এনেছে। একে পিঠ দেখালে এ আরো শক্তিশালী হয়ে উঠবে। তাহলে এখন উপায় ঠাকুর মশাই? ও তো একেবারে আমাদের সামনে চলে এসেছে। দুশ্চিন্তা করো না, আমি যা বলছি সেটা শোনো। তুমি নড়াচড়া করবে না। ও এখন আমাদের ভয়টাকেই কাজে লাগিয়ে আমাদের শেষ করার তালে আছে। ঠাকুর মশাই, ও যে একদম আমাদের সামনে দাঁড়িয়ে। ওই দেখুন, ওর হাতের অস্ত্রটা থেকে টাটকা রক্ত চুইয়ে পড়ছে, কিন্তু আশেপাশে তো কেউ জখম হয়নি। তবে ওই রক্ত আসছে কোত্থেকে শুনি? হ্যাঁ, আর অস্ত্রটা তো কাঠের তৈরি, সেটা তাহলে লোহার হলো কি করে শুনি? ওটা মায়া সদানন্দ, কিন্তু সেই মায়াই প্রাণঘাতী। শোনো, ও হাসছে না। ওর ভিতর দিয়ে কেউ একজন অস্ফুট স্বরে মন্ত্র পড়ছে। আমি ঝোলার ভিতর থেকে এক মুঠো বিভূতি বের করে বিড়বিড় করে মন্ত্র পড়তে শুরু করলাম। মাঠের আবহাওয়া মুহূর্তের মধ্যে ভারী হয়ে গেল। আগুনের মশালগুলো দপ করে হলুদ থেকে রক্তাভ বর্ণ ধারণ করলো। হঠাৎ করেই ওই অসুর অদৃশ্য হয়ে গেল, কিন্তু তা কিছুক্ষণের জন্য। ঠিক সেই সময়ই মাঝখান থেকে গ্রামের এক অতি বৃদ্ধ লোক, যার শরীর বয়সের ভারে নুয়ে পড়েছে, তিনি আমার কাছে এসে চোর হাতে প্রার্থনা জানালেন। লোকটার চোখে মুখে অবর্ণনীয় আতঙ্ক। ঠাকুর মশাই, ওটাকে আপনি দয়া করে আটকান। সেই অভিশাপ। আজ থেকে 40 বছর আগে এই কান্তাদি গ্রামের শ্মশানে এক কাপালিক থাকতো। নাম ছিল তার ভৈরবানন্দ। সে পৈশাচিক বলি আর প্রেত সাধনা করত। আপনি জানেন না, কিন্তু গ্রামের পুরনো যাত্রা দলটার সঙ্গে ভৈরবানন্দের গভীর সম্পর্ক ছিল। যাত্রা দলে তখনও এমন অসুরবধ নামে একটি বিখ্যাত পালা হতো। সেই পালায় দরকার ছিল এক ভয়ঙ্কর অসুরের মুখোশ, যেটা দেখে দর্শক আঁতকে ওঠে। দলটা নানান জায়গায় মুখোশ বানাতে দিয়েছিল, কিন্তু কেউই সেই ত্রাসের অনুভূতি এনে দিতে পারছিল না। তখনই দলে থাকা এক অভিনেতা ভৈরবানন্দের কাছে নিয়ে যায় তাদের সমস্যার কথা। কারণ ভৈরবানন্দ শুধু কাপালিকই ছিল না, মুখোশ গড়ার শিল্পেও তার বিশেষ দক্ষতা ছিল। গ্রামের বহু শিবরাত্রি মেলায় শিবকালীর মুখোশ তার হাতেই গড়া। ভৈরবানন্দ মুখোশ বানাতে রাজি হয়েছিল, কিন্তু সে বলেছিল, অসুরের মুখোশ বানাতে শুধু রং করা বা সাজানোই যথেষ্ট নয়, মুখোশটাকে খুব ভয়ঙ্কর দেখাতে হবে। তাই শ্মশানের চিতার ধোয়া, রাতের অন্ধকার আর মৃতের ছায়ার সান্নিধ্য ও পরিবেশ লাগবে এতে। তখনই মুখোশটা সত্যি অসুরের মতো লাগবে। যাত্রা দল ভেবেছিল এটা তার শক্তির অহংকার, কিন্তু পরে তার বানানো মুখোশ দেখেই তারা থমকে যায়। মুখোশটা যেন জীবন্ত, চোখ দুটো কেমন দপদপ করছে, যেন ভিতরে কেউ বন্দী। সেই থেকেই শোনা যায় ভৈরবানন্দ নাকি মুখোশে প্রেত ছায়া বেঁধে দিয়েছিল, যাতে অসুরের চরিত্রে অভিনয় করা লোকের গলা, হাত সবকিছুতে অন্যরকম শক্তি আসে। পালা তো খুব সফল হয়েছিল, কিন্তু ভৈরবানন্দের মৃত্যুদিনের আগেই সে বলেছিল, এই মুখোশের ভিতরে যে শক্তি আছে, সে একদিন না একদিন রক্ত চাইবেই। মরে যাওয়ার আগে সে বলেছিল, সে কি? তবে কি ওই মুখোশটাই সব নষ্টের মূল? এতক্ষণে হিসেবটা মিলছে। শোনো সদানন্দ, ওই ভৈরবানন্দ তান্ত্রিক মরেও মরেনি। সে তার প্রেত শক্তি ওই মুখোশের উপর আবদ্ধ করে গেছে। যে শিল্পী মুখোশটা পরে তার শরীরে সেই প্রেতাত্মা ভর করে। নাচের সময় যে অলৌকিক শক্তি সে দেখায়, সেটা তার নিজের নয়, ওটা ওই পৈশাচিক শক্তির খেলা।
আর নাচ শেষ হলেই সেই শক্তি শিল্পীর শরীরের সমস্ত প্রাণ রস শুষে নেয়। সেই কারণেই প্রতি বছর উৎসবের পর শিল্পী মারা যান, আর ওই অতৃপ্ত প্রেতাত্মার জন্য পরের বছর আবার একটা টাটকা শরীরের প্রয়োজন হয়। কথাটা শোনার পরেই অসুর ওরফে প্রেত আবার গর্জে উঠল। তাহলে বুঝে ফেলেছিস তান্ত্রিক, কিন্তু অনেক দেরি হয়ে গেছে। আজ এই পুরুলিয়ার কান্তাদি গ্রামে তোর রক্ত দিয়ে আমি বছরের রক্ত তৃষ্ণা মেটাবো। আয়, এগিয়ে আয়। ঠাকুরমশাই, ও তো আপনার উপরে ঝাঁপিয়ে পড়তে চাইছে। ওর শরীরটা যেন 7 হাত লম্বা হয়ে গেছে। কিছু একটা করুন ঠাকুরমশাই। অনেক হয়েছে। মানুষের শিল্পকে তুই নিজের লালসার মাধ্যম বানিয়েছিস। ছৌ নাচের মতো পবিত্র কলাকে তুই কলুষিত করেছিস। আজ তোর ওই মুখোশের বন্ধন আমি ভেঙে দেব। আমি মন্ত্র পড়তে আরম্ভ করলাম আর বিভূতি দিয়ে আগুনের বৃত্তটা টানলাম, কিন্তু পরিবেশের ওপর প্রভাব কিছুটা কম হলো না। সে আবার অদৃশ্য হয়ে গেল। ঘুটঘুটে অন্ধকারের মধ্যে ঝিঝি পোকার ডাক ছাপিয়ে শোনা যাচ্ছে দূরে শেয়ালের হুক্কা হুয়া। হঠাৎই কোনো জাদু বলে অন্ধকার চিরে ধামসা আর মাদলের শব্দ গম গম করে উঠল, কিন্তু আশেপাশে কোনো বাদক নেই। আমি এবার নিজের কপালে রক্ত চন্দনের তিলক এঁকে গম্ভীর স্বরে বললাম, সদানন্দ, বিশু নড়বে না। আমি এই যে বিভূতি দিয়ে আগুনের বৃত্তটা টানলাম, এর বাইরে এক পাও দেবে না। আজ শুধু অমাবস্যা নয়, আজ হবে অসুর নিধনের রাত। ঠাকুরমশাই, ওই দেখুন, কোনো মানুষ নেই, অথচ ধামসা মাদলগুলো নিজে নিজেই বাজছে। মনে হচ্ছে চামড়ায় যেন কেউ অদৃশ্য হাত দিয়ে পৈশাচিক উল্লাসে আঘাত করছে। ওই দেখুন, বটগাছের আওয়াজ থেকে ওটা কে বেরিয়ে আসছে? ওটা কি সেই অসুর? কুয়াশার কালো ধোঁয়া চিরে সেই বিশাল আকায় অসুর নৃত্যশিল্পী মন্থর গতিতে এগিয়ে আসছে। তার পরনে ছৌ নাচের পোশাক, কিন্তু হাতের সেই কাঠের অস্ত্রটা এখন টকটকে লাল লোহার মতো জ্বলছে। মুখোশের চোখ দুটো থেকে যেন আগুনের ভাঁটা বেরোচ্ছে। তান্ত্রিক, তুই ভেবেছিলি এই আগুনের গণ্ডি দিয়ে আমায় আটকে রাখবি? আমি ভৈরবানন্দের সৃষ্টি, আমি রক্ত চাই। আজ কান্তাদির মাটি তোর গরম রক্তে ভিজবে। ভৈরবানন্দ ভুল করেছিল, আর তুই সেই ভুলের প্রেতচ্ছায়া মাত্র। মানুষের জীবনী শক্তিকে তুই শুষে খেয়েছিস। আজ তোর মুক্তি নয়, তোর বিনাশ হবে। দেখ তবে আমার তেজ পাপিষ্ঠ। ওম হ্রিং ক্লিং চণ্ডিকায় বিনাশায় ফট। অমনি বৃত্তের চারপাশের আগুন গর্জে উঠল। অসুররূপী সেই মূর্তিটা বৃত্তের বাইরে পাগলের মতো নাচতে শুরু করলো। তার শরীর থেকে গল গল করে আলকাতরার মতো কালো ধোঁয়া বেরোতে লাগলো। ঠাকুরমশাই, ওর শরীরটা ফেটে যাচ্ছে। ওই দেখুন, মানুষের চামড়া ভেদ করে কালো কিছু একটা বেরিয়ে আসতে চাইছে। বাদলগুলো আরো জোরে বাজছে কেন? কান ফেটে যাচ্ছে। ঠাকুরমশাই, কিছু একটা করুন, ও আমাদের উপর ঝাঁপিয়ে পড়বে। তোর এই মুখোশই তোর শক্তি ছিল। আজ সেই শক্তির আমি বিনাশ করব। যে অতৃপ্ত আত্মা এই শিল্পের আড়ালে লুকিয়ে আছিস, ব্যক্ত হ। হঠাৎ এক বিকট শব্দে ধামসা মাদলগুলো ফেটে চৌচির হয়ে গেল। অসুর নৃত্যশিল্পী মাঝ মাঠে স্থির হয়ে দাঁড়িয়ে পড়ল। তার শরীর থেকে নির্গত কালো ধোঁয়া ঘনীভূত হয়ে একটা দানবীয় ছায়া মূর্তি তৈরি করলো। ঠিক সেই মুহূর্তে এক তীক্ষ্ণ আর্তনাদ করে শিল্পীর মুখের সেই প্রাচীন মুখোশটা মাঝখান থেকে দুভাগ হয়ে ফেটে গেল। তান্ত্রিক, তুই আমাকে শেষ করলি।
আমার এত বছরের তৃষ্ণা, আমার রক্ত। রক্ত নয়, তুই শুধু চিতাভস্য পাবি। তোকে আমি পঞ্চভূতে বিলীন করে দিচ্ছি। জয় মাতারা। আমি আমার ঝোলা থেকে একটা মাটির পাত্র নিলাম, মন্ত্রপুত জল আর বিভূতি বাতাসের দিকে ছুঁড়ে মারলাম। সেই বিশালকায় দানবীয় ছায়ামূর্তিটি যন্ত্রণায় ক্রমে ইম্রিয়মান হয়ে যেতে লাগলো। না, এ হতে পারে না। ভৈরবানন্দের রক্ত বীজ আমি। আমাকে তুই থামাতে পারবি না তান্ত্রিক। এই গ্রামের প্রতিটি শিল্পীর রক্তে আমি বেঁচে থাকবো। ভ্রান্ত ধারণা। শিল্প অমর হয় সত্যের উপর দাঁড়িয়ে, মিথ্যে আর লালসার উপর নয়। যে মুখোশকে তুই তোর আবাস বানিয়েছিলি, সেই মুখোশ আজ চূর্ণ। তোর আর পালানোর পথ নেই। ঠাকুর মশাই, ওই দেখুন, অসুরটা আগুনের বৃত্তের ভেতরে ঢোকার চেষ্টা করছে। আগুনগুলো রক্তাভ রং হয়ে যাচ্ছে কেন ঠাকুর মশাই? মাঠে ধুলোবালিগুলো সব গোল হয়ে ঘুরছে। ওটা কি ঘূর্ণিঝড় নাকি ওই প্রেতটারই কোনো নতুন মায়া? বিশু, ওটা ওর ব্যর্থ হওয়ার ছটফটানি। শোন প্রেত, যে শ্মশানের চিতার ধোঁয়া দিয়ে তোর জন্ম হয়েছিল, সেই চিতার অগ্নিতেই তোকে আজ ফিরতে হবে। ওম ক্রিং হুম হ্রিং ফাট। আমি ঝোলা থেকে একটা ছোট তামার ঘটি বের করে তাতে এক লহমায় সেই ঘনীভূত কালো ছায়ামূর্তিটাকে বন্দি করার চেষ্টা করলাম। ছায়ামূর্তিটি তীব্র বেগে সেই স্থান ছেড়ে শ্মশানের জ্বলন্ত একটা চিতার দিকে ছুটে গেল। চিতার উপর এক বিশাল অগ্নিকাণ্ড ঘটে গেল, যেন কেউ সেখানে ঘি ঢেলে দিয়েছে। এক মুহূর্তের জন্য মনে হলো আগুনের শিখার মধ্যে ভৈরবানন্দের বিভৎস মুখটা ফুটে উঠছে। তারপর সব নিস্তব্ধ। গেল? ওটা কি তবে চিরকালের মতো বিদায় নিল ঠাকুর মশাই? আপাতত ওই প্রেত সত্তা শ্মশানের পঞ্চভূতে বিলীন হয়েছে। কান্তাদি গ্রামের ওপর থেকে এত বছরের অভিশাপ কাটলো। ওই দেখো, নৃত্যশিল্পী লোকটার জ্ঞান ফিরছে। মাটিতে পড়ে থাকা সেই নৃত্যশিল্পী ধীরে ধীরে চোখ মেললেন। ওনার মুখ থেকে রক্তমাখা ফেনা বেরোচ্ছিল, কিন্তু এখন তিনি শান্ত। তবে ওনার বুকের উপর পড়ে থাকা সেই বিখ্যাত অসুরের মুখোশটা তখন দুখণ্ড হয়ে পড়ে আছে। যাক, ওই উপদ্রবটা তাহলে শেষ হলো। কিন্তু ঠাকুর মশাই, এই ভাঙা মুখোশটা এখানে এভাবে ফেলে রাখা কি ঠিক হবে? না, এটা পুড়িয়ে ফেলা দরকার ছিল, কিন্তু এখন আমার শরীর আর দিচ্ছে না বিশু। রাত প্রায় শেষ। চলো কান্তাদির মেলা প্রাঙ্গণে ফিরি। কাল সকালে এর একটা গতি করা যাবে। পরদিন সকাল হতেই গ্রামের লোকজন আর আমি আবার সেই প্রান্তরে ফিরে এলাম। কিন্তু সেখানে পৌঁছতেই সবার চোখ কপালে উঠল। এ কি ঠাকুর মশাই, মুখোশটা কোথায় গেল? কাল রাতে তো এখানেই পড়েছিল। শুধু মুখোশ নয় ঠাকুর মশাই, ওই দেখুন মাটিতে ওগুলো কিসের ছাপ? আমি নিচু হয়ে মাটির দিকে তাকালাম। যেখানে মুখোশটা পড়েছিল সেখানে এখন শুধু এক অদ্ভুত পায়ের ছাপ। সেটা কোনো মানুষের পা নয়, অর্ধেকটা মানুষের মতো আর বাকি অর্ধেকটা যেন কোনো পশুর খুর। সেই ছাপগুলো শ্মশানের সীমানা পেরিয়ে গভীর জঙ্গলের দিকে চলে গেছে। তবে কি প্রেত বিদায় নেয়নি? সে কি আরো শক্তি সঞ্চয় করে আবার ফিরে আসবে? ছায়া চলে গেছে, কিন্তু মায়া রয়ে গেছে। তন্ত্রের খেলায় জয় পরাজয় বড় কথা নয়, বড় কথা হলো লড়াইটা জারি রাখা। এই কান্তাদিতে যা শুরু হলো তার শেষ হয়তো আরো ভয়ানক কোনো জায়গায় অপেক্ষা করছে। তার মানে কি আবার কোনোদিন? সেটা সময় বলবে। আপাতত চলো, আজকের মতো আমাদের কাজ শেষ। কিন্তু মনে রেখো, কিছু কিছু মুখোশ কখনো সম্পূর্ণ নষ্ট হয় না, তারা শুধু নতুন মুখের অপেক্ষা করে।
এটা না পোড়ালে কোনো কাপালিক এইটা মন্ত্রের বন্ধনে আবদ্ধ করে জোড়া লাগিয়ে দিয়ে পুনরায় ব্যবহার করতে পারে। আমি আর কিশোরী এতক্ষণ মন্ত্রমুগ্ধের মতো গল্পটা শুনছিলাম। ঠাকুরমশাই থামতেই ঘরের নিস্তব্ধতা যেন আরো ভারী হয়ে উঠল। বলেন কি ঠাকুর মশাই, ওই খুরওয়ালা পায়ের ছাপ আর সেই ভাঙা মুখোশটা ওটা শেষ পর্যন্ত হদিশ পাওয়া যায়নি? আপনি কি আর খোঁজ নেননি কান্তাদের? খোঁজ নেওয়ার প্রয়োজন পড়েনি। কিছু জিনিস না খোঁজাটাই মঙ্গলের। তবে হ্যাঁ, লোকমুখে শুনেছি ওই ঘটনার কয়েক বছর পর পুরুলিয়ার এক গভীর জঙ্গলে এক পাগল তান্ত্রিককে দেখা গিয়েছিল, যার মুখে একটা তালি দেওয়া অদ্ভুত বিভৎস মুখোশ বসানো ছিল। সে নাকি বাতাসের সঙ্গে কথা বলতো। তার মানে ওই কাপালিক বা প্রেত সত্তাটা সত্যি ওটা জোড়া লাগিয়ে নিয়েছিল? আর ওই খুরওয়ালা পায়ের ছাপটা কি তবে সেই অশরীরী রূপেরই? তন্ত্রশাস্ত্রে কিছুই অসম্ভব নয় কিশোরী। ওই মুখোশটা ছিল একটা আধার। শ্মশানের চিতার আগুন তাকে পুড়িয়ে ছাই করতে পারেনি, কারণ আমি তাকে দাহ করার আগেই সে অদৃশ্য হয়ে গিয়েছিল। কারণ আসরিক শক্তি যখন শিল্পের রূপ ধরে মানুষের রক্তে মিশে যায়, তখন তাকে উপড়ে ফেলা খুব কঠিন। কিন্তু সেই শিল্পী যার উপরে মুখোশটা ভর করেছিল, সে কি বেঁচে ছিল ঠাকুর মশাই? বেঁচে তো ছিল, কিন্তু শরীরের সেই তেজ আর কোনো দিন ফিরে পায়নি। ওই প্রেতাত্মা তার জীবন শক্তি শুষে নিয়ে তাকে একটা জ্যান্ত লাশে পরিণত করেছিল। ছৌ নাচের সেই দাপট তার মধ্যে আর কেউ দেখেনি। আচ্ছা ঠাকুর মশাই, আপনি তখন সদানন্দকে বলছিলেন না যে কিছু মুখোশ নতুন মুখের জন্য অপেক্ষা করে? তার মানে কি আজও সেই মুখোশ কারোর জন্য উৎপেতে আছে? হয়তো আছে, হয়তো নেই। মানুষের মনের ভিতরেও তো কত মুখোশ থাকে কিশোরী। যখন লোভ আর হিংসা সীমা ছাড়িয়ে যায়, তখন সেই মানসিক অসুরই বাইরের কাঠের মুখোশটাকে প্রাণ দিয়ে ফেলে। সেদিন আবার রক্তক্ষরণ শুরু হয়। আজ তবে উঠি ঠাকুর মশাই, আপনার এই কান্তাদির গল্প রাতে ঘুমোতে দেবে না মনে হচ্ছে। আমাদের এই গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। শুধু বেল আইকনটি টিপে নোটিফিকেশন অন করে দিন, যাতে আমাদের পরবর্তী কাজগুলোর খবর সবার আগে আপনার কাছে পৌঁছয়। ধন্যবাদ।